নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকে ভিডিওতে সায়নী ঘোষ আছে, মানে বুঝতে পারছো তো ভিডিওটি কেমন হতে চলেছে। তোমাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি ক্লিক না করে শেষ পর্যন্ত দেখবে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। 4 মে সবুজ আবির খেলা হচ্ছে তো এখানে ইলেকশন তো তৃণমূল কংগ্রেস হারেনি, তৃণমূল কংগ্রেসকে ভোট চুরি করে হারানো হচ্ছে। বলি ও মমতা আর ক্ষমতা পাবে না এ জীবন, মনের দুঃখে চলে যাব নে। ও মমতা মনের দুঃখে চলে যাব নে। তুমি কি দেখতে পাচ্ছ? এখনো টালির চালে বসে থাকে কালীঘাটে 3 বারের মুখ্যমন্ত্রী, সব থেকে গরিবতম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই গোটা দেশে। আমি গর্ববোধ করি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের সব থেকে গরিব মুখ্যমন্ত্রী, যার নেতাদের মাটির সুড়ঙ্গের নিচে রাজপ্রাসাদ। যে বাড়ি, যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন, এটা একেবারে সুড়ঙ্গের নিচে। সেখানে এই ঘর দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি। ঘরের ভেতরে সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গ দিয়ে নিচে নামলে একেবারে চোখ ধাঁধানো বিলাসবহুল একটা ঘর, যেখানে রয়েছে বিলাসবহুল সব আসবাবপত্র। হাওড়ায় অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামীম আহমেদ, তার বাড়ির ভিডিও ঘিরে চাঞ্চল্য। वाह क्या सीन है। আর রিসর্টের মতো বিলাসবহুল বাড়ি। তৃণমূল বিধায়কের বিশাল বাড়ি, বিশাল প্রাসাদ, একাধিক লন রয়েছে, বাগানে ঝর্ণা রয়েছে, বাঘ হরিণের মূর্তি রয়েছে, খাঁচায় বন্দি ম্যাকাও। দিলীপের অট্টালিকায় মিলল গুহা থেকে সুইমিং পুল। বললাম না, ছোটখাটো রিসর্ট বললে একদম ভুল হবে না। দিলীপ মণ্ডলে বাড়ি না প্রাসাদ না রিসর্ট, সেটা অনেকে দেখেই প্রশ্ন করতে শুরু করেছে। না আমার নেত্রী কালীঘাটের টালির চালে সাদা শাড়ি আর হাওয়াই চটি পরে 3 বারের মুখ্যমন্ত্রী হয়ে 15 লাখ টাকা অ্যাকাউন্টে পড়ে থাকে। আরে ঠিক আছে, তৃণমূল চুরি করেছে আর আমাদের 100 দিনের কাজের টাকা লুটে পুটে খেয়ে নিয়েছে। একটা চোর ছেচোর একদম নির্লজ্জ বেহায়া দোকান কাটার পার্টি এর থেকে আর বেশি কি করতে পারে? কি করবে এর থেকে বেশি? এদের কোনো রাজনৈতিক আদর্শ আছে? আরে সায়নী ম্যাডাম, আপনার নামেও তো শুনলাম আপনি আর অভিষেক বাবু যৌথভাবে সম্পত্তির মালিকানা। 19D 7 ট্যাঙ্ক রোড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকায় এই সম্পত্তিও কিন্তু রয়েছে। আর এখানেই জয়েন্ট প্রোপাইটার হিসেবে নাম রয়েছে সায়নী ঘোষের। এখন প্রশ্ন হচ্ছে, এই সায়নী ঘোষ কে? তিনি কি অন্য কেউ, নাকি তৃণমূল সাংসদ সায়নী ঘোষ? তাহলে কি সায়নী ম্যাডাম, ভিতর ভিতর এইসব চলছিল নাকি? যারা বলতো না 14 বছরের গরুকে কুরবানি দেওয়ার আইনটা শুভেন্দু অধিকারী বানিয়েছে, তাদেরকে বলছি এই আইনটি 1950 সালের আইন। এই কথাটা আমি বলছি না, নওশাদ সিদ্দিকী বলছে। এটা কবেকারের আইন জানেন? তাহলে 1950 সালের আইন আছে, দেখুন। বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি? এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি। মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে, কাগজে কলমে মুসলমানদেরকে সঠিকরা হতে দেয়নি। बात तो सही है। এই ভিডিওটা দেখো, বর্তমানে মুসলমানদের অবস্থা। मोदी बहुत गड़बड़ी कर रहा है। मोदी हटाओ, बीजेपी हटाओ, तृणमूल बुलाओ, बीजेपी हटाओ। देश उसी शांति से रहने दो, सब रोज खट के खाने वाला है, सब रोजगार चले। बहुत जुलूम, मुस्लिम पर बहुत जुलूम कर रहे हैं। हम लोग जैसा था बंगाल, हम लोग बंगाल वैसा चाहिए। ये तानाशाही हम लोग और नहीं सह सकते, बहुत जुलूम। আর আগে হিন্দুদের অবস্থা। প্রাণ বাঁচানোর জন্য এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে। হিন্দু মাথা ফাটিয়ে দিয়েছে মেরা, আর হিন্দুর প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। হিন্দুর সবটি বাড়ি পুড়িয়ে দিয়েছে, আর মুসলিমেরা সবটি সাপোর্ট। 3 বার করে ঘর পুড়াইছে, 3 বার করে বম ফুটাচ্ছে, 3 বার করে
ঘর পুড়ে যাচ্ছে না ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মেয়ে ছেলেটা দাঁড়াচ্ছে মেয়ে ছেলের গলায় দেখো 15 বছরের জং কিভাবে ছাড়াচ্ছে। যেমন বিড়ালকে যত আটকাও যত মারো সুযোগ পেলেই মাছ চুরি করবেই করবে, তেমনই তোলাবাজিদেরকে যত বলো যত মানা করো সুযোগ পেলেই ঠিক তোলাবাজি। তোলাবাজি বন্ধ করতে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে কড়া বার্তা দিয়েছিলেন, আর তারপর গ্রেপ্তার করা হলো এক তৃণমূল নেতাকে। গ্রেপ্তার কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাস। সরজিৎ বিশ্বাস তৃণমূলের 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুনুন, তৃণমূল কংগ্রেস কিন্তু হারতে শেখেনি। তৃণমূল কংগ্রেসের ডিকশনারি অভিধানে, মমতা ব্যানার্জির ডিকশনারি, মমতা ব্যানার্জির অভিধানে হার শব্দটা নেই, শুধু জিত শব্দটা আছে। সায়নী ম্যাডাম, 2026-এর নির্বাচনে আপনারা 100টা ছিট ছুঁতে পারেননি, তাহলে এটাকে কি বলবো? সাধারণ মানুষ আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে না? মানে আপনাদের ডিকশনারিতে তো হার শব্দটা নেই, শুধু জিতার শব্দটা আছে। যে বাঙালি হিন্দু ঘরের মেয়ে, যখন ইচ্ছে হবে একলা নিতাই গাইব, যখন ইচ্ছে হবে গাইব দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার নমস্কার। আমি পূজা দাস, পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত একজন লেডি কনস্টেবল। আপনার কাছে আমি একটি অনুরোধ নিয়ে এসেছি সকল মহিলা পুলিশ কর্মীদের পক্ষ থেকে। আমার বাড়ি জলপাইগুড়ি, আমার বর্তমান পোস্টিং জঙ্গিপুর পিডিতে। আমরা যারা এত দূরে 200, 300, 400 কিলোমিটার, 500 কিলোমিটার দূরে পোস্টেড রয়েছি, তাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় এত দূরে থাকার কারণে। এতদিন আমরা একজন নারী মুখ্যমন্ত্রী পেয়েও এটা আশা করতে পারিনি ওনার থেকে। আমার মনে হয় আপনি এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখবেন। মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ অফিসারদেরকে ডিজিপিকে আমি অনুরোধ করেছি, অ্যাডভাইস করেছি, তাদের পার্শ্ববর্তী জেলাতে, খুব দূরে যাতে না ট্রান্সফার হয়, পার্শ্ববর্তী জেলাতে আলিপুরদুয়ারের মন্ত্রী উত্তর দিনাজপুর শিলিগুড়ির মধ্যে তিনি কাজ করলে ভালো, তাকে যাতে পুরুলিয়া বাঁকুড়া এসে কাজ করতে হয়, এরকম একটু আমরা বলেছি। মহিলাদের 15 বছরের বেশি যে পুলিশ কনস্টেবলরা আছেন, সার্ভিস দিলেন, তাদের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা সে ব্যাপারে ইতিবাচক ভাবনা চিন্তা করে এইচএস এবং ডিজিপিকে প্রপোজাল। সত্যি আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে চেয়েছিলাম যিনি আমাদের কথা মন দিয়ে শুনবেন এবং সাধারণ মানুষের সমস্যাগুলোকে নিজের দায়িত্ব মনে করবেন। এটাই তো চেয়েছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, এটাই এখন আমরা পেয়েছি। লোকেরা বলছে আমরা জিতলে সিঙ্গুরে কারখানা ফিরিয়ে আনবো। আরে তোমরা জিতলে কি ফিরিয়ে আনবে না আনবে, 7 মণ তেলও পুড়বে না, বাংলায় রাধাও নাচবে না, जीवन में बीजेपी सरकार হবে না, बीजेपी के कारखाना करते হবে না। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना, फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े। 5ই মে দুপুরবেলা বিজেপি হারবে পশ্চিমবাংলায়, কিন্তু বিজেপি জিতছে না। 5ই মে বিজেপি গোহারা হারছে। শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে
দেখুন, আমরা কোর্টে গেছিলাম, আপনারা জানেন বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা কোর্টে গেছিলেন, আমরা অ্যাপিল করেছিলাম। এই ডেমোলিশনের ওপর স্টে অর্ডার হয়ে গেছে। বাড়ি এখানে ইচ্ছে মতো ভাঙা যাবে না, লোকজনকে মাঝরাত্রিবেলা বাড়িতে ঢুকে বাড়ি থেকে বার করে দিয়ে রাস্তায় নামানো যাবে না। কিন্তু আমরা এটা দাবি করছি, তপসিয়া থেকে শুরু করে গোটা কলকাতা শহরে এই জাভেদ খান, ফাইয়াজ খানরা গত 30 বছর ধরে তারা যে লুটেছে, বেআইনি বিল্ডিং তৈরি করার নাম করে তারা যে লুটেছে, জাভেদ খান, ফাইয়াজ খানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু তাদের পাপের শাস্তি সাধারণ লোককে দেওয়া যাবে না। আরে শতরূপ বাবু, আপনি ছিলেন কোথায় যেদিন মুর্শিদাবাদে হিন্দুদের ঘর ছাড়তে হয়েছিল, সেসব হিন্দুরা পালিয়ে মাল্লায় আশ্রয় নিয়েছিল? সেদিন আপনি কোথায় ছিলেন? কই সেদিন তো তুমি হিন্দুদের পাশে এসে দাঁড়াওনি। আজকে তুমি তপসিয়ায় চলে গেছো, খুব ভালো কথা, কিন্তু হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যখন মেরে ফেলা হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? তখন তো তুমি এসে ওদের পাশে দাঁড়াওনি। আর তুমি তপসিয়ায় পৌঁছে গেছো কোর্টে স্টে ওয়ান নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি একটা কমিউনিটির পাশে দাঁড়াচ্ছেন, তার মানে আপনি রাজনীতিটা করছেন একটা কমিউনিটিকে নিয়ে না সমস্ত মানুষকে নিয়ে? নিজেকে বাঘিনী মনে করতো। বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক, তার জন্য আমাকে এসে ঠেট দেবে? উনি আমাকে বলছে, উনি আমাকে দেখে নেন, বলে কি এই কথাটা যে বললেন, এই কথাটা 4 তারিখের পর নিতে পারবেন তো? ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছে। আমি আবার ওনাকে বলেছি, আপনি কি আমাকে ঠেট দিচ্ছেন? আমার বাড়িতে ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছেন। আমার বাড়ির লোকরা তো সবাই তো টেনশনে রয়েছে। এখন যদি আমি এখন রাস্তাঘাটে বেরাই, আমাকে যদি কিছু মানে লোক দিয়ে, ওনার তো লোকের কোনো অভাব নেই, যেখান থেকে সেখান থেকে লোক নিয়ে চলে আসছে ঠেট দেওয়ার জন্য, অশান্তি করার জন্য, মিটিং মিছিল করার জন্য। ওনার তো লোকের কোনো অভাব নেই। আরে এখন যেই বিজেপি জিতে গেছে অমনি পাল্টি মারা শুরু করে দিয়েছে। এসেছিল আমার কাছে ভোট চাইতে, বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের এমএলএ সাহেব যে এখন হয়েছে, ভোট চাইতে এসেছিল। আমি আবেগের বশতে বলেছি যে ওনাকে, আমারই ভুল ছিল, দাদা খুব ভালো মানুষ, গেছিলাম দাদার কাছে, তো দাদা খুব ভালো মানুষ, দাদাকে মানে আমি খুব বাজে বাজে কথা বলেছি, বলেছি কি আমি ভোট দেবো না, এই কথা বলেছিলাম, আমার একটা ভুল হয়ে গেছিল। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। সব থেকে যন্ত্রণাদায়ক যেটা, সেটা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসায় যারা শান্তির বাণী শোনাতো, তারা 4 তারিখে জোর জবরদস্তি ক্ষমতা দখল করার পরে আমাদের 10 জন একনিষ্ঠ সহকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। उस दिन क्या बोला था जब मैं तेरे पास पैसे लेने आया था सबके सामने? बोलता है मेरी मूछें मुड़वा के गधे पर बिठा के पूरे गांव में घुमाएगा। चल निकाल मूछ मेरी अब। मुझे याद नहीं। अबे निकाल निकाल, मैं कहता हूँ मूछ निकाल। पकड़। मैंने ऐसा तो नहीं कहा। याद नहीं है? ऐसा कब कहा था? अरे नहीं, आपने कहा था उस दिन जब आप नाव में थे, तब आपने कहा था, और आपने ये भी कहा था कि इनके टुकड़े टुकड़े करके मछलियों खिला देंगे, बोला था ना मालिक? 4 तारीख 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। बेचारे भूल गए होंगे, टेंशन बहुत है ना। চুপ। আমার ঘরের বাইরে ওরা কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন, সব আমরা দেখেছি। বিজেপির আসল স্বরূপ আমরা দেখেছি। আমার লড়াই বিজেপির সাথে, আপনার লড়াই বিজেপির সাথে, কিন্তু পরিবারের ছোট সন্তান, ছেলে মেয়ে কাউকে এরা রিয়াদ করেনি। वो तो याद होगा ना जो तूने मेरे आदमियों से कहा था जब वो पैसे मांगने गए थे। तूने कहा था ये गुजरात नहीं है, मेरा इलाका है, मेरा, ज्यादा होशियारी दिखाई तो टांग तोड़ दूंगा। ये तो बोला था ना, बोला था कि नहीं? মানে ऐसा कब कहा था? যদি ভাবো কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম নিয়ে প্রচার করে আবার সিপিএম এর অনুন্নয়নের সন্ত্রাসের কালো দিনগুলো পূর্ব বর্ধমান জেলায় ফিরিয়ে আনবে, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। ऊपर वाला देख रहा होता है, आप जैसे कहते हो ना वैसे ही होता है, उसी को तथास्तु। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত অবৈধ সম্পত্তি দেখো। নিউজরুম লাইভ এবার যে খবরে নজর রাখবো, কলকাতা পুরসভা স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেকের সংস্থা এবং তার পরিবারের 17টি সম্পত্তিতে নোটিশ পাঠালো তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। 7 দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ, না হলে ব্যবস্থার হুঁশিয়ারি। भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। ये लोग लूटा है।
সম্পত্তির সাতকাহনের তোলপাড় রাজনৈতিক মহল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর সংস্থা ছিল লিভস অ্যান্ড বাউন্ডস। এই সংস্থার নামে থাকা একাধিক সম্পত্তিতে নোটিশ পাঠালো তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। নোটিশ পাঠানো হলো অভিষেকের মা বাবার ঠিকানাতেও। সব মিলিয়ে নোটিশ গেল অভিষেকের 17টি সম্পত্তিতে। কলকাতা পুরসভার নোটিশে লেখা হয়েছে, এই ঠিকানাগুলিতে পুরসভার অনুমোদিত নকশা মেনে নির্মাণ হয়নি। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে নির্মাণের কারণ দেখাতে হবে, অথবা বেআইনি নির্মাণের অংশ ভেঙে ফেলতে হবে। বাড়ির মালিক নিজে না ভাঙলে পুরসভা তা ভেঙে দেবে। ভাঙার খরচ আদায় করা হবে বাড়ির মালিকের থেকেই। আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা দেখো, আহারে। দিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন সময় বড় অদ্ভুত জিনিস, সময় পরিবর্তনশীল, সময়ের চাকা ঘোরে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আদালতের দ্বারস্থ হতে হয়। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।